Hello viewers, welcome back to your favorite channel Learn with Javed. বোর্ড স্পেশাল চ্যাপ্টার ওয়াইজ সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য আমরা আমাদের চ্যানেলে একটি চ্যাপ্টার ওয়াইজ সিরিজ স্টার্ট করেছি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের আর শুধুমাত্র বাকি আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালার্জি এবং অর্গানিক কেমিস্ট্রি। এটা অর্গানিক কেমিস্ট্রি আমরা অলরেডি পড়ে নিয়েছি। আমাদের শুধুমাত্র বাকি আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে মেটালার্জি। তো ইনঅর্গানিক কেমিস্ট্রির আমাদের টোটাল 3টে গ্যাস প্রিপারেশন আছে, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে নাইট্রোজেন। আমরা অলরেডি অ্যামোনিয়া পড়ে নিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত অ্যামোনিয়া ক্লাসটা করনি তারা অবশ্যই করে নাও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি ক্লাসের লিঙ্কটি দিয়ে দেবো। এবং অবশ্যই যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো এবং আমাদের চ্যানেলে প্রথম ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রথমে আগে ভিডিওটা দেখো। এই ভিডিওটা শুধু দেখো না, তোমরা একবার প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে তোমরা দেখো। প্লেলিস্টে দেখার পর তোমাদের যদি মনে হয় যে এই চ্যানেলটি তোমাদের জন্য কিছু হেল্প হয়ে থাকতে পারে বা তোমাদের কিছু হেল্প করে থাকতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাকে অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য বলা হচ্ছে। 2025-এ যে সমস্ত স্টুডেন্ট যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি হয়তো এখন অনেক স্টুডেন্ট করছো যারা হয়তো এই ক্লাসটি অলরেডি আগে করে নিয়েছো বা তারা কোনো না কোনো স্যারের কাছে এই জিনিসটা আগে করে নিয়েছো। তো একবার তোমরা মন দিয়ে দেখো, হার্ডলি তোমাদের কাছে 20 থেকে 25 মিনিট সময় নেবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা ডিফারেন্ট ওয়েতে এই জিনিসটা শিখলে। একদম এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হবে। এক্সামে যেগুলো পড়বে সেগুলো এখানে পড়ানো হবে, যেগুলো এখানে পড়ানো হবে না জানবে সেগুলো এক্সামে পড়বে না। তো চলো দেখা যাক, আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে ক্লাসটা স্টার্ট করছি সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। এই হাইড্রোজেন সালফাইডের বাস্তব ঘনত্ব কত? সেটা হচ্ছে 17। আর আণবিক ভর আমরা জানি, যেটা মলিকুলার মাস বলছি, সে মলিকুলার মাসটা সবসময় কি হয়? ভেপার ডেন্সিটির ডবল হয়। বা ঘুরিয়ে বলতে পারি, ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব সেটা হচ্ছে মলিকুলার মাসের হাফ হয়। তাহলে 34 যদি এর মলিকুলার মাস হয়, তাহলে অবশ্যই 17 হচ্ছে তার ভেপার ডেন্সিটি। তো চলো আমরা গ্যাস প্রিপারেশনটা একটু দেখে নিই। দেখো, যে কোনো গ্যাস প্রিপারেশন কোশ্চেন আমাদের যেগুলো আসবে, সেখান থেকে প্রথমত কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। প্রথমত আসবে আমাদের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, অর্থাৎ কি কি রিয়াক্টেন্ট আমাদের প্রয়োজন। প্রথমে আমরা দেখে নিই যে H2S এই গ্যাসকে প্রস্তুতি করতে আমাদের দরকার ফেরাস সালফাইড FeS দরকার, এবং হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড ডাইলুটেড H2SO4 দরকার। প্রথম পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ডলি কি, যে আমাদের এই যে রিয়াকশনটা হবে তার যে কি কন্ডিশন আছে, সেই বিক্রিয়ার শর্ত কি, সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে শর্তটা কি না, আমরা যদি এই FeS অর্থাৎ ফেরাস সালফাইড এবং লঘু H2SO4 কে নিয়ে আমরা যদি এদেরকে নর্মালি মেশাই একদম আমাদের রুম টেম্পারেচারে, এর জন্য কোনো হিট এক্সট্রা তোমাকে দেওয়ার প্রয়োজন পড়বে না, তাহলেই কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশনটা আমাদের ডেফিনেটলি জানতে হবে। এবং সেটা আমি কিন্তু আবারও বলছি, কেমিক্যাল ইকুয়েশন যেটা তোমাদের থাকবে সেটা কিন্তু অবশ্যই জানো সেটা ব্যালেন্স থাকে। তাহলে দেখো, এখানে দেখো রয়েছে FeS প্লাস H2SO4, তাহলে কি হবে? এটা হয়ে যাবে FeSO4 প্লাস হচ্ছে H2S। H2S যেহেতু গ্যাস, সেজন্য এটাকে আস্তে আস্তে উপরের দিকে এরকম ভাবে উঠে চলে যাবে, আমরা অ্যারোটা ওই দিকে দেবো। এবার এই যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, এই পয়েন্টটা আমাদের ইগনোর করতে হবে এবং পদ্ধতিটা আমাদের দরকার হবে না। তো চলো আমি তোমাদেরকে এইটাই একটু এক্সপ্লেন করছি কিভাবে আমরা গ্যাসটা প্রডিউস করবো। তার জন্য কি করছে, আমাদেরকে একটা এরকম ধরনের একটা সেটআপ লাগবে। সেটআপটা দেখতে পাচ্ছ, এরকম ধরনের একটা ফানেল থাকবে। একটা ফানেল কি হবে, যেটাকে কিন্তু একদম এই জায়গা পর্যন্ত ডুবিয়ে রাখা হবে, এবং এই নিচেতে কি থাকবে, এখানে তোমার তবে ওয়াটার রয়েছে, এবং ওয়াটারের নিচে কিন্তু কি রয়েছে, FeS এর চূর্ণ এরকম ভাবে দেওয়া রয়েছে। তাহলে এই ফানেলটা যেটা থাকবে সেটা কিন্তু একদম এই জায়গাতে এরকম ডোবানো অবস্থায় থাকবে। ওকে, এটা গেল ফার্স্ট সেটআপ। সেকেন্ডলি হচ্ছে আর একটা যে এই যে নল আছে, সেই নলটাকে বা টিউবটাকে কি করবে, এই টিউবটাকে এরকম ভাবে করে এখানে একটা গ্যাস কন্টেইনার থাকবে, সেই গ্যাস কন্টেইনারের মধ্যে এই টিউবটাকে তুমি এরকম ভাবে রেখে দিচ্ছ। ঠিক আছে, তাহলে এখানে তুমি টিউবটাকে রাখলে এই জায়গাতে। বেশ, কি হবে কেসটা, এই নিচেটার মধ্যে কি আছে, নিচের মধ্যে দেখো FeS আছে, ফেরাস সালফাইড আছে, এবং এই যে ফেরাস সালফাইডটা জলের মধ্যে ডোবানো আছে, ওয়াটারের মধ্যে এটাকে সাবমার্জ করা আছে। এবার কি হচ্ছে দেখো, আস্তে 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 এর মধ্যে আমরা কি করছি, ডাইলুটেড
H2SO4 আমরা অ্যাড অন করছি, H2SO4। তাহলে H2SO4 অ্যাড অন করার সাথে সাথে কি হচ্ছে, যখনই ওই H2SO4টা FeS এর সংস্পর্শে চলে আসছে, আসার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস কিন্তু ফর্মেশন করছে। সেই গ্যাসটা কি হচ্ছে, এই টিউব দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং এখানে আস্তে আস্তে এরকম ঢুকছে। এবং এখানে যে রিয়াকশনটা হয় সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিড এবং FeS এর যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু 1:1 রেশিওতে থাকে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে মেশার সঙ্গে সঙ্গে কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কিন্তু ফর্মেশন হবে। এখন আমরা প্রথমেই চ্যাপ্টার শুরুতে আমরা বলেছি যে হাইড্রোজেন সালফাইড এর দেখো ভেপার ডেন্সিটি কত, 17, আর এয়ারের ভেপার ডেন্সিটি হচ্ছে কত, সেটা হচ্ছে 14.4। তাহলে ডেফিনেটলি এই গ্যাসটা কিন্তু এয়ারের থেকে ভারী। তাহলে এয়ারের থেকে ভারী হওয়ার জন্য কি হচ্ছে, এটাকে যখন এই গ্যাসটা যখন এই জায়গাতে ঢুকবে তখন কি হচ্ছে, এই কন্টেনারের মধ্যে থাকা যে এয়ারটা, সেই এয়ারটা কি হবে, এটা উপরের দিকে এরকম উঠে চলে যাবে। তাহলে হচ্ছে কি আপওয়ার্ড ডাইরেকশন অফ এয়ার বা আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বলছি বায়ুর ঊর্ধ্ব অপসারণ। তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা H2S গ্যাসকে আমরা কন্টেনারের মধ্যে সংগ্রহ করব। ঠিক একই রকম ভাবে আমরা পড়েছিলাম যে অ্যামোনিয়া কি হয়েছিল, অ্যামোনিয়া হচ্ছে এয়ারের চেয়ে হালকা, তার জন্য আমরা কি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, এয়ারের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টের মাধ্যমে আমরা ওটাকে গ্যাস দ্বারা কালেক্ট করেছিলাম। আর এটাকে কালেক্ট করবো কিভাবে, সেটা হচ্ছে তোমার আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। অনেক সময় কি হয় বলতো, আমাদের না এমসিকিউ কোশ্চেনে বা অনেক সময় সত্য মিথ্যা আমাদের দিয়ে দেয় যে বায়ু নিম্ন অপসারণ দ্বারা H2S গ্যাসকে সংগ্রহ করা হয়, তাহলে সেটা কি হবে, ফলস হবে না ট্রু হবে? তাহলে ডেফিনেটলি ফলস হবে, কারণ H2S কে আমরা কি করছি, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা করছি, আর অ্যামোনিয়া গ্যাসকে করেছি আমরা হচ্ছে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা বা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আশা করি এই যে প্রিপারেশনটা, হাইড্রোজেন সালফাইডের প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশনটা তোমরা প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট। এখন দেখো যে জিনিসটা আমি বললাম সেটাই তোমাদেরকে এখানে একটু বড় করে আমি কেমিক্যাল ইকুয়েশনটা একটু দেখিয়েছি যে FeS প্লাস H2SO4, তাহলে এটা হচ্ছে FeSO4 প্লাস হচ্ছে H2S গ্যাসগুলো এটা উপরে যাচ্ছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে H2Sটা যেটা ফরমেশন হলো, যেটা এটার মধ্যে কি থাকছে, এটার মধ্যে আমরা দেখবো যে কিছুটা পরিমাণ ওয়াটার ভেপার থাকছে। তাহলে ওয়াটার ভেপার যদি এখানে যদি থাকে, তাহলে একে কি করতে হবে, একে আমাকে ড্রাই করতে হবে। তাহলে ড্রাই করার জন্য আমাদের বিভিন্ন রকম ড্রাইং এজেন্ট থাকে, যেমন হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড P2O5 আছে, আবার H2SO4 কিন্তু ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে। এখন পরীক্ষাতে একটা কোশ্চেন পড়ে যে আমরা H2S গ্যাসকে ড্রাই করার জন্য আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড P2O5 ইউজ করি, কিন্তু করি না কি, সেটা হচ্ছে তোমার H2SO4 করি না। কোশ্চেনটা থাকে কেন করা হয় না? তাহলে কোশ্চেনটা কি বললাম, কোশ্চেনটা ধরো মাধ্যমিক একটা পড়লো যে তোমার এই যে শুষ্ককরণ অর্থাৎ ড্রাইং করার জন্য H2S কে ড্রাই করার জন্য আমরা H2SO4 গ্যাস ইউজ করি না কেন, H2SO4 অ্যাসিড ইউজ করি না কেন? তার কারণ হচ্ছে দেখো আমরা জানি H2SO4 কি, এটা হচ্ছে একটা তীব্র জারক অ্যাসিড, অক্সিডাইজিং অ্যাসিড H2SO4। তাহলে এটা তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য এ কি করছে, জারক অ্যাসিড কি করে, অন্যজনকে জারিত করে, নিজে বিজারিত হয়। তাহলে এ কি করছে, এই হাইড্রোজেন সালফাইড H2S এইটাকে ও কি করছে, ও জারিত করে দেয়, জারিত করে কি করে, একে সালফারে পরিণত করে। তাহলে একে আমার দরকার H2S, আমি একে ভেঙে দিয়ে তৈরি করছি সালফার আর সালফার ডাইঅক্সাইড, যেটা আমার প্রয়োজনই নাই। কারণ আমি যে কম্পাউন্ডটা চাইছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড চাইছি, কিন্তু আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি হচ্ছে সালফার পাচ্ছি আর সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, যেটা আমার প্রয়োজন নেই। তো সেই জন্যই কি করছি, আমি তোমার ড্রাই করার জন্য H2SO4 কে আমি কিন্তু ইউজ করব না। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেনটাও বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে কোশ্চেনটা হচ্ছে কেন H2SO4 ইউজ করা হয় না। ওকে, চলো নেক্সট। এরপর আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টি আছে হাইড্রোজেন সালফাইডের, সেই ফিজিক্যাল প্রপার্টি গুলো পড়ে নিই। প্রথমত হচ্ছে কি, ফার্স্ট প্রপার্টি কি, এর যে স্মেলটা কিরকম, এর গন্ধটা কিরকম। এর গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধ। এটা ডিম পচে গেলে যেরকম একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, সেরকম হাইড্রোজেন সালফাইডের গন্ধটাও কিন্তু ঠিক সেরকম বিচ্ছিরি। এটা কিন্তু এর কিন্তু কোনো কালার নেই, এটা হচ্ছে কালারলেস, এবং এটা কিন্তু বিষাক্ত, এটা একটা পয়জনাস গ্যাস। এটা হাইড্রোজেন সালফাইড কালারলেস পয়জনাস গ্যাস। আর 3 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এটা কিন্তু ঠান্ডা জলে কিন্তু সলিউবেল, কিন্তু গরম জলে কিন্তু এটা সলিউবেল নয়। মনে থাকবে? তাহলে যেমন আমরা পড়েছি দেখবে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম, অ্যামোনিয়া কিন্তু ওয়াটারের মধ্যে হেভি সলিউবেল, মানে ওয়াটারে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া কিন্তু দ্রবীভূত হয়ে যায়। ঠিক সেরকমই এই হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা আছে, এই গ্যাসটা হচ্ছে ঠান্ডা জলের দ্রাব্য, কিন্তু গরম জলে কিন্তু এটা
দ্রবীভূত হয় না। আর ডেফিনেটলি আমরা এটাও আগে পড়েছি যে এই গ্যাসটা হচ্ছে কি বাতাসের চেয়ে ভারী। ওকে, তাহলে এই যে প্রপার্টিগুলো পড়লাম এগুলো হচ্ছে আমার হাইড্রোজেন সালফাইডের ফিজিক্যাল প্রপার্টি। তাহলে আমরা যেমন ফিজিক্যাল প্রপার্টি পড়লাম, ঠিক একই রকম ভাবে আমাদেরকে কেমিক্যাল প্রপার্টিটাও জানা দরকার, সেটাও আমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা কেমিক্যাল প্রপার্টিটা পড়ি। বেশ, আমি কেমিক্যাল প্রপার্টিতে যাওয়ার আগে একটা স্ট্রাকচার রেখেছি, বা যেটা অ্যাপারেচার্স একটা সিস্টেম রেখেছি, যে সিস্টেমটা তোমরা জানো, যেটা হচ্ছে কিপস অ্যাপারেচার্স নামে পরিচিত। এই কিপস হচ্ছে একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে কিপস অ্যাপারেচার। এখন এই জিনিসটা কি বা এর মাধ্যমে প্রথমে একটা কথা বলে রাখি, এখান থেকে যে প্রশ্নটা আমাদের পরীক্ষাতে পড়ে সেটা হচ্ছে কিপ যন্ত্রের সাহায্যে নিম্নলিখিত কোন গ্যাসটি তৈরি করা হয়। সেখানে অপশন থাকবে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, আর কোন একটা অন্য আদার্স কিছু একটা থাকবে। তাহলে মনে রাখবে কিপস অ্যাপারেটাস বা কিপস যন্ত্রের সাহায্যে কি হয়, হাইড্রোজেন সালফাইড H2S এই গ্যাসটা প্রডিউস করা হয়। এই গ্যাসটা প্রডিউস করার জন্য এরকম একটা সেটআপ তৈরি করা হয়। দেখো এখানে তিনটে দেখো আছে কন্টেইনার আছে, সেই কন্টেইনারগুলোকে এইভাবে রাখা আছে। এই মাঝের যে কন্টেইনার অর্থাৎ কন্টেইনার বি এর মধ্যে কি থাকে, FeS ফেরাস সালফাইডটা এখানে রাখা হয়। এরকম একটা কক থাকে, কারণ এই জায়গাতে কি হয়, এই জায়গাতে তোমার H2S গ্যাসটা তৈরি হয় এবং আস্তে আস্তে এই ককটা খুলে দিলে আস্তে আস্তে এইদিকে কি হয় যায়, তোমার H2S গ্যাসটা কিন্তু বেরিয়ে যায়। এবং এই নিচেতেও কি থাকে, এবং আস্তে আস্তে কি এখান থেকে কি করা হয়, এখান থেকে তোমার H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডটা কিন্তু এই জায়গা থেকে আস্তে 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 ঢালা হয়। তাই এরকম একটা কন্টেনার সেটআপ থাকে, যে সেটআপের মধ্যে মাঝের যে কন্টেনার বি তে, সেই বি তে কি থাকে, তোমার FeS ফেরাস সালফাইড গ্যাসটা কিন্তু ফেরাস সালফাইড রাখা হয় এখানে, গ্যাস নয় সরি, ফেরাস সালফাইডের চূর্ণটা রাখা হয়। এবং আস্তে আস্তে ডাইলুটেড এ থেকে আস্তে আস্তে কি করা হচ্ছে, আমাকে তোমার এই H2SO4টাকে এখানে কিন্তু আস্তে আস্তে দেওয়া হচ্ছে। যখনই H2SO4টা আস্তে আস্তে ঢালা হয় তখনই কি হচ্ছে, এই যে ফেরাস সালফাইড FeSটা এটা কি হচ্ছে H2SO4 এর সংস্পর্শে আসার সাথে সাথেই হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস ফরমেশন করছে, এবং ওই যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা কি হচ্ছে এই নল দিয়ে আস্তে 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 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা যখন আমি ককটা খুলে দেবো তখন আস্তে আস্তে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে কিপস অ্যাপারেচার্স বা কিপ একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে এই জায়গায় এই সিস্টেমটার নামটা এটা রাখা হয়েছে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট আমরা চলে আসি তাদের কেমিক্যাল প্রপার্টিগুলো নিয়ে হাজির হয়ে যাই। দেখো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমরা প্রথমত হচ্ছে যেমন ফিজিক্যাল প্রপার্টি পড়লাম, ঠিক একই রকম ভাবে আমাদের তো কেমিক্যাল প্রপার্টিটাও জানা দরকার, কি তাই না? তাহলে কেমিক্যাল প্রপার্টিস গুলো আমরা একটা একটা করে জানবো। প্রথমে জানবো যেটা কি, সেটা হচ্ছে তার দাহ্যতা, তার কম্বাসিবিলিটি। দাহ্যতা ব্যাপারটা কি, যে দেখো প্রথমত হচ্ছে যে যখন কোনো একটা জিনিসকে পোড়ানো হয়, তাহলে পোড়ানো হচ্ছে মানে কি, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে অক্সিজেন। কারণ অক্সিজেন ছাড়া কোনো জিনিস কিন্তু উঠতে পারে না, কোনো জিনিস বার্ন হতে পারে না। এখন হাইড্রোজেন সালফাইডের জন্য বলছে ও কিন্তু নিজে দাহ্য। যেমন আমরা হাইড্রোজেনের প্রপার্টি করেছি, হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু কাউকে জ্বলতে সাহায্য করে না, এক্স্যাক্টলি তাই এই হাইড্রোজেন সালফাইডও তাই, ও কিন্তু নিজে জ্বলবে বাট ও কিন্তু কাউকে হেল্প করবে না জ্বলতে, অক্সিজেনের মধ্যে কিন্তু কাউকে হেল্প করে না। তাহলে কি হবে এটা, এবং এটা কিভাবে জ্বলবে, এটা হচ্ছে একটা ব্লু ফ্লেম করে এটা জ্বলবে, নীল শাখায় এটা জ্বলে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, দেখো H2S প্লাস O2 এটা হচ্ছে SO2, তার মানে এটা কি তৈরি করছে, সালফার ডাইঅক্সাইড ফর্মেশন করছে। তাহলে যদি আমি হাইড্রোজেন সালফাইডকে যদি অক্সিজেনের আমি যদি এটাকে যদি পোড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যদি বেশি পরিমাণ, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো 3O2 আছে, তাহলে কি হচ্ছে দেখো সালফার ডাইঅক্সাইড ফর্মেশন করছে। এখানে শুধু O2 আছে, তারপর এখানে 1 মোল O2 নিচ্ছে, এখানে 3 মোল O2 নিচ্ছি। 3 মোল O2 নিলে তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেটা হচ্ছে নীল শিখাতে জ্বলবে। আর যদি আমরা এটাকে যদি আমরা কম পরিমাণ অক্সিজেন, দেখো 1 মোল অক্সিজেন দিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে, এটা দেখো সালফার তৈরি করছে, তাই না? তাহলে আমরা এখানে মনে রাখবো যে যদি তোমার হাইড্রোজেন সালফাইডকে অতিরিক্ত অক্সিজেনে যদি আমি এর মধ্যে আমি যদি একে পোড়ানোর চেষ্টা করি, তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। আর যদি কম পরিমাণ অক্সিজেন একে পোড়ানোর চেষ্টা করি বা পোড়াই, তাহলে কিন্তু সালফার ফর্মেশন করবে। আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো তারপরে চলে আসি নেক্সট কি আছে দেখো, এর অ্যাসিডিক নেচারটা কি দেখবো, যে অ্যাসিড ধর্ম দেখবো, আর হচ্ছে বেসের সাথে রিয়াকশন করে এটা কি হয় সেটাও আমরা দেখবো। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে H2S, একটা জিনিস বলো তো আমাকে, H2S এ কি করে বলো তো, এর মধ্যে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটা কি হচ্ছে, এর দুটো হাইড্রোজেনকে কি করতে প্রতিস্থাপিত করবে, তাহলে সেই জন্য এটাকে আমরা বলছি
দ্বিক্ষারিক অ্যাসিড বলছি। H2S হচ্ছে কি একটা দ্বিক্ষারিক অ্যাসিড, ঠিক আছে, ডাইবেসিক অ্যাসিড যেটাকে আমরা বলছি। তার জন্য কি হয়, এর দু রকমের সল্ট তৈরি করে, একটা হচ্ছে অ্যাসিড সল্ট ফর্মেশন করে, আর একটা হচ্ছে নর্মাল সল্ট বা সমিত লবণ প্রডিউস করে, ঠিক আছে। তাহলে দেখো এবারে দেখি, যেমন হচ্ছে যেমন ধরো H2S যদি আমরা যদি ওয়াটারের মধ্যে দিই তাহলে সেটা কি হবে, H3O প্লাস প্লাস HS মাইনাস তৈরি করবে। তাহলে H3O প্লাস মানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন ফর্মেশন করছে। হাইড্রোনিয়াম আয়ন ফর্মেশন করছে মানে কি, মানে এর মধ্যে অ্যাসিডিক নেচার আছে, তাহলে H3O প্লাস হচ্ছে কি এটা হচ্ছে অ্যাসিডিক হয়। আবার দেখো আমরা যদি বেসের সাথে রিয়াকশন করি, যেমন বেস নিচ্ছে একটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, তাহলে সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন আমরা H2S এর যখন রিয়াকশন করছি তখন কি হচ্ছে NaHS প্লাস H2। তার মানে আমরা দেখলাম যে একটা এই যে NaHS এটা কি, এটা হচ্ছে একটা বাইসালফাইড লবণ, একটা সল্ট, একটা বাইসালফাইড সল্ট, আর এখানে যে ওয়াটার প্রডিউস করছে। আবার দেখো যদি আমরা বেশি করে যদি এটা নিই, তোমার বেসটা নিই, তাহলে এটা কিন্তু কি এটা হচ্ছে একটা সালফাইড লবণ, যেটা হচ্ছে তোমার সমিত লবণ তৈরি করছে এবং ওয়াটার হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি জিনিস শিখলাম বলো তো, আমাদের জেনারেল জিনিসটা কি শিখলাম, যে প্রথমে আমরা দেখলাম যে H2S সেটা কিন্তু ওয়াটার সলিউশনে কিন্তু H3O প্লাস মানে যেটা হাইড্রোনিয়াম আয়ন কিন্তু ফর্মেশন করে, প্রথমে দেখলাম। তার মানে H2S হচ্ছে একটা অ্যাসিডিক প্রপার্টি বা অ্যাসিডিক নেচারের এর অ্যাকোয়াস সলিউশন, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম, যে H2S কে যদি আমরা বেসের সাথে যদি রিয়াক্ট করি, তাহলে বেস প্লাস H2S তাহলে কি হচ্ছে, একটা সল্ট প্রডিউস হচ্ছে। এবং যদি বেসটা যদি কম হয় তাহলে সেটা বাইসালফাইড সল্ট প্রডিউস করছে, আর যদি বেসটা যদি বেশি হয় তাহলে সেখানে, অর্থাৎ বেশি মিনস হচ্ছে অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমার সালফাইড মানে যেটাকে নর্মাল সল্ট কিন্তু প্রডিউস করে থাকে, এবং ডেফিনেটলি কমপ্লিমেন্টারি হিসেবে ওয়াটার তো থাকছেই। তাহলে আমরা দেখো কেমিক্যাল প্রপার্টির মধ্যে আমরা দুটো জিনিস পড়ে নিলাম, একটা পড়লাম কি যে তার দাহ্যতা বা তার কম্বাসিবিলিটিটা পড়লাম, আর একটা হচ্ছে কি তার অ্যাসিড এবং বেসের সঙ্গে যে রিয়াকশন করলে কি হবে সেই জিনিসটা আমরা পড়লাম। এখান থেকে আমরা মনে রাখবো কি যে H2S যার মধ্যে দুটো হাইড্রোজেন থাকার জন্য এটাকে আমরা বলছি দ্বিক্ষারিক অ্যাসিড বা ডাইবেসিক অ্যাসিড বলা হয়ে থাকে। ওকে, তারপরে চলে আসি, এরপরে দেখো এই জায়গাটা আমরা একটু দেখছি, এটা আমি একটু বড় করে নিই। বেশ, দেখো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা আমি প্রথমে এদের রিডাকশন প্রপার্টিজটা বলবো, যেটাকে আমরা বলছি বিজারণ ধর্ম। তো বিজারণ ধর্ম বা রিডাকশন প্রপার্টিজটা আমরা বলতে গেলে কি প্রথমেই বলে রাখি যে হাইড্রোজেন সালফাইড একটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, শক্তিশালী বিজারক পদার্থ। হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে বিজারক পদার্থ কি করবে, নিজে জারিত হবে কিন্তু অন্যজনকে কি করবে, জারিত করবে। এবং নিজে যদি জারিত হয় তখন কি করবে, তখন হাইড্রোজেন সালফাইড যখন জারিত হবে তখন ও কি করবে, এই হাইড্রোজেনটাকে বাইরে বের করে দেবে, যে সালফার হয়ে একা চুপ করে বসে থাকবে, ঠিক আছে, এই কিন্তু সালফার ফর্মেশন করবে। তাহলে সেজন্য আমরা একটা একটা রিঅ্যাকশন বা একটা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন এখানে বলা হচ্ছে যদি কোনো তোমার অরেঞ্জ কালারের তোমার একটা আম্লিক মানে অ্যাসিডিক কি নেওয়া হচ্ছে, পটাশিয়াম ডাইক্রোমাইট, এই পটাশিয়াম ডাইক্রোমাইটের সলিউশন নিচ্ছি, এটা কালারটা কি হয়, এটা কালারটা হচ্ছে কমলা, ঠিক আছে, অরেঞ্জ কালারের হয়। এর সাথে যদি আমি H2SO4 প্রেজেন্ট থাকবে এবং সেখানে H2S আমরা এর সাথে রিঅ্যাক্ট করছি, তাহলে কি হবে, তাহলে বলা হচ্ছে যে এই যে এইটা কি হচ্ছে, এটা বিজারিত হয়ে যাবে, কারণ দেখো অক্সিজেনটা রিমুভ হয়ে যাবে। তাহলে অক্সিজেনটা রিমুভ হয়ে গেলে কি হবে, K2SO4 হবে, K2SO4 হবে। এখন দেখো K2SO4 হয়ে যাবে, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা K2SO4 হচ্ছে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক্রোমিক সালফেট, এবং এটা কালারটা হচ্ছে কি, এটা কালারটা হচ্ছে সবুজ কালার হয়, এটা গ্রিন কালারের হয়। তাহলে এটা একটা সল্ট প্রডিউস করছে, আর কি করছে, আর নিজে জারিত হচ্ছে, হাইড্রোজেন সালফাইড নিজে জারিত হয়ে কি করছে, হলুদ কালারের সালফারে পরিণত হচ্ছে। তাহলে দেখো কত সহজ দেখো জিনিসটা, ব্যাপারটা আমি কি বললাম যে এর বিজারণ প্রপার্টিজ আছে, মানে হচ্ছে তোমার রিডিউসিং প্রপার্টিজ আছে। সো রিডিউসিং প্রপার্টিজ কি করছে, ও হচ্ছে কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমাইট, মানে এই যে আম্লিকটার জন্য দেখো কি আছে, দেখো H2SO4 আছে, ঠিক আছে। তো সেই তার সাথে যখন রিয়াকশন করে কি করছে, ও হাইড্রোজেন সালফাইড কি করছে, বিজারিত করছে কাকে, এই পটাশিয়াম ডাইক্রোমাইটকে, দিয়ে কি করছে, একটা সবুজ রঙের ক্রোমিক সালফেট লবণ প্রডিউস করছে, এবং নিজে কি হচ্ছে, নিজে জারিত হয়ে হলুদ রঙের সালফারে পরিণত হচ্ছে। এটা হচ্ছে তোমার বিজারণ নেচার বা রিডিউসিং প্রপার্টিজ। নেক্সট হচ্ছে প্রিসিপিয়েট রিঅ্যাকশন বা যেটাকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া বলি।
অধঃক্ষেপণ বিক্রিয়া মানে কি, মানে হচ্ছে যেটা নিচে সবার নিচে কি হচ্ছে থিতিয়ে পড়ে যায়, ঠিক আছে। তো সেই বিক্রিয়াটাকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো একদম নিয়ে চলে এসেছি আমি। প্রথমে একটা জেনারেল ফর্মুলা আমরা শিখবো, দেন আমরা তারপরে রিঅ্যাকশনগুলি দেখবো। যেমন দেখো জেনারেল ফর্মুলা কি শিখলাম, দেখো প্রথমত হচ্ছে যদি একটা মেটালিক সল্ট থাকে, একটা ধাতব লবণ নিবে, সেটা কপার সালফেট হতে পারে, লেড নাইট্রেট হতে পারে, সিলভার নাইট্রেট হতে পারে, যা খুশি হতে পারে, হোয়াট এভার। একটা মেটালিক সল্ট নিলে এবং তার সাথে তুমি H2S কে যদি পাস করো, তাহলে কি হবে, একটা মেটালিক সালফাইড ফর্মেশন হবে আর অ্যাসিড ফর্মেশন হবে। আর এই মেটালিক সালফাইড যেটা ফর্মেশন হবে তার কালারটা হচ্ছে কি হবে, তার কালারটা হচ্ছে ব্ল্যাক, কালো কালারের হবে। ওকে, তো চলো দেখা যাক রিঅ্যাকশনগুলো তিনটে। যেমন 1 নম্বর রিঅ্যাকশন আমি কি রেখেছি, কপার সালফেট। তাহলে কপার সালফেট কি, একটা মেটালিক সালফেট, তার সাথে আমি কি H2S দিচ্ছি, দেওয়ার পরে কি হচ্ছে একটা কালো কালারে কি হচ্ছে মেটালিক সালফাইড, তাহলে CuS কপার সালফেট তৈরি হচ্ছে, কপার সালফাইড তৈরি হচ্ছে, এবং কি হচ্ছে H2SO4 হচ্ছে, একটা অ্যাসিড ফর্মেশন হচ্ছে। দেখো কারণ যেহেতু এখানে CuSO4 নিয়েছি, তারপরটা দেখো লেড নাইট্রেট নিয়েছি, PbNO3 নিয়েছি, তার সাথে H2S রিঅ্যাকশন করছে, দেখো PbS হচ্ছে লেড সালফাইড, আর দেখো এখানে নাইট্রিক নিয়েছি বলে, লেড নাইট্রেট নিয়েছি বলে এখানে দেখো নাইট্রিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে, HNO3 ফর্মেশন হচ্ছে। দেখো ঠিক একই রকম ভাবে দেখো সিলভার নাইট্রেট নিয়েছি বলে এখানে দেখো অ্যাসিড হিসেবে নাইট্রিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে। আমরা যদি সালফেট নিতাম তাহলে এখানে অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড ফর্মেশন হতো, তাই না? বেশ, তারপরে দেখো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা থেকে আমাদের কোশ্চেন্স কিন্তু হয়, সেটা হচ্ছে কি, আমি এখানে প্রথম পয়েন্ট আমি অ্যাজ ইট ইজ যেমন লেখা আছে সেরকম পড়বো, তারপরে আমি তোমাদেরকে জিনিসটা বলবো। এখানে বলেছে অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম নাইট্রোক্সাইড প্রডিউসড ভায়োলেট কালার কমপ্লেক্স কম্পাউন্ড উইথ, মানে কমপ্লেক্স উইথ H2S। যেটা হচ্ছে তোমার ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইড যদি থাকে, অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম নাইট্রোক্সাইড থাকে, তার সাথে যদি H2SO4 তার মধ্যে দিয়ে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি আমরা চালনা করি, তাহলে কি হবে, একটা ভায়োলেট কালারের, একটা বেগুনি কালারের তোমার একটা কমপ্লেক্স যৌগ তৈরি করবে, যেটা কার যৌগ হবে, যেটা হচ্ছে তোমার H2S এরই একটা কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু ফর্মেশন করবে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইডের সাথে তোমার H2S ওর দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে তাহলে তার কালারটা কি হয়, বা যে কম্পাউন্ডটা তৈরি করে সেই কম্পাউন্ডটার কি কালার হয়, সেটা হচ্ছে ভায়োলেট কালারের হয়। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তাহলে দেখো আমি তোমাদেরকে আজকে মোটামুটি যে হাইড্রোজেন সালফাইড যে গ্যাস যেটা ছিল, সেখান থেকে যা যা তোমাদের ইম্পর্টেন্ট জায়গা ছিল সেগুলো আমরা প্রত্যেকটা জিনিস একবার পড়লাম। চলো আমি একবার তোমাদেরকে ওভারভিউ দিয়ে দিই। প্রথমত হচ্ছে যে মেটালিক সল্টের সাথে হাইড্রোজেন সালফাইডে যদি রিঅ্যাকশন করি, যেটাকে প্রিসিপিয়েট রিঅ্যাকশন বলছি, অধঃক্ষেপণে এরা কি হচ্ছে, এরা সবার নিচে থিতিয়ে পড়ে থাকবে, সেটা আমরা এখানে দেখলাম। তারপরে দেখো বিজারণ ধর্ম কি আছে, অর্থাৎ তার রিডিউসিং প্রপার্টিস কি আছে সেটা পড়লাম। তারপরে দেখো এর যে কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে অ্যাসিডিক নেচার, বেসিক নেচার, এই রিঅ্যাকশনগুলো আমরা প্রত্যেকটা পড়লাম, এবং কিপস অ্যাপারেচারের সাহায্যে কিভাবে আমরা H2S গ্যাস প্রডিউস করতে পারি সেটা পড়লাম, এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসের নিজস্ব কি কি যেগুলো ফিজিক্যাল প্রপার্টি আছে সেগুলো পড়লাম, কিভাবে একে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করবো, কিভাবে একে ড্রাই করবো, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পড়লাম। ভিডিওটা দেখো আমি তোমাদের শুরুতেই বলেছিলাম মাত্র 20 থেকে 25 মিনিট সময় দাও, তাহলে দেখো এই যে গ্যাসটা আছে এই গ্যাসটা তোমাদের কিন্তু একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। তো চলো, আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেখানে কমেন্টে তোমাদেরকে এটার আমি আনসার দেবো। তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই সমস্ত ক্লাসের PDF তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা খুব শীঘ্রই আসছি, আমরা নিয়ে আসবো কি নাইট্রোজেন গ্যাস, তাহলে কিন্তু আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি যে 3টে গ্যাস প্রিপারেশন আছে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।